আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইয়েমেনে সৌদি আগ্রাসন অব্যাহত রাখার ষড়যন্ত্র ফাঁস করলেন হিজবুল্লাহ প্রধান সায়েদ নাসরুল্লাহ। আমেরিকার সঙ্গে ইরানের আপোষ মীমাংসার সুযোগ রয়েছে দাবি রাশিয়ার। ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা বহাল রয়েছে জানালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারে পড়ছে সেনা সংবিধান, রক্তবন্যা ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান। গুপ্তচর বৃত্তির অভিযোগে অবশেষে 2 রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইতালি। ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস খুলছে বাহরাইন, তীব্র নিন্দা জানালো হামাস। দিদিকে বাংলার ভাই বোনদের হত্যার হিসেব দিতে হবে বলে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। এবং দক্ষিণ চীন সমুদ্র নিয়ে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের আলোচনা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন সম্পর্কে অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সায়েদ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর প্রধান মনে করেন ইয়েমেনের পরিস্থিতিকে সৌদি সরকার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখছে। আসলে সৌদি সরকার গোটা পশ্চিম এশিয়ার ঘটনা প্রবাহকে শিয়া এবং সুন্নি 2 ভাগে ভাগ করে বিশ্লেষণ করে থাকে। সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলমানদের নেতৃত্ব কেন্দ্রিক রাষ্ট্র এবং দলের ব্যাপারে অন্ধ বিদ্বেষের নীতি গ্রহণ করছে। তাই সৌদি সরকারের দৃষ্টিতে পূর্ব সৌদি আরব, বাহরাইন, ইয়েমেন এবং নাইজেরিয়ার পরিস্থিতির মধ্যে কোনো পার্থক্য নেই। 2011 সালে ইয়েমেনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালের বিরুদ্ধে সেখানকার জনপ্রিয় গণ আন্দোলন যাতে সফল না হয় সেজন্য সৌদি সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছিল। অবশেষে 2012 সালে ষড়যন্ত্রমূলক এক নির্বাচনের মাধ্যমে ক্রিনক মনসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় বসাতে সক্ষম হয়। কিন্তু 2014 সালে ইয়েমেনে আবারও গণবিক্ষোভ শুরু হলে ইয়েমেনি সংসদের অনাস্থার প্রেক্ষাপটে মনসুর হাদি পালিয়ে গিয়ে সৌদি আরবে আশ্রয় নেয়। এ অবস্থায় ইয়েমেনের শিয়া মুসলমানদের নেতৃত্বে জনপ্রিয় জাতীয় ঐক্য মোর্চার নতুন সরকার গঠনকে সহ্য করতে না পেরে সৌদি সরকার সেখানে আগ্রাসন শুরু করে। সৌদি সরকারের এই আগ্রাসনকে বৈধতা দিতে গিয়ে সৌদি ওহাবি মুফতিরা ইয়েমেনের সংঘাতকে শিয়া সুন্নির সংঘাত বলে উল্লেখ করেছে বলে হিজবুল্লাহ প্রধান স্মরণ করিয়ে দেন। সায়েদ হাসান নাসরুল্লাহর মতে সৌদি সরকার ইয়েমেনের ওপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের ফাঁদে পড়ে। মার্কিন ইহুদিবাদী অক্ষয়ী সাম্প্রদায়িকতার ভিত্তিতে পশ্চিম এশিয়ায় ডিভাইড অ্যান্ড রুল তথা ভাগ করে শাসন করার নীতি প্রয়োগের চেষ্টা করে আসছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপোষ মীমাংসার সুযোগ রয়েছে। তিনি গত বুধবার আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিঙ্ক ট্যাঙ্ক ওয়ালদায় বক্তব্য রাখতে গিয়ে এ আশা ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য ওয়ালদায় বুধবার এই আলোচনা সভার আয়োজন করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, উভয় দেশ সদিচ্ছা প্রদর্শন করলে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থা নিরসন করা সম্ভব। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বাইডেন প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা তুলে ধরে এ ব্যাপারে রাশিয়া দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মুহূর্তে পরমাণু সমঝোতাকে আগের মতো কার্যকর করা সম্ভব। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়া, যা 2016 সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন করা শুরু হয়। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে এই সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থার সূচনা হয়। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার কথা বললেও এখন পর্যন্ত ওয়াশিংটন এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। ইরানের সঙ্গে চীন 25 বছর মেয়াদী যে কৌশলগত চুক্তি করেছে সে সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন।
ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলে তিনি দাবি করেন। নেড প্রাইস বলেন, কূটনৈতিক চ্যানেল ছাড়া ইরানের আর সব খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি আরও বলেন, ইরানের পরমাণু সমঝোতায় যৌথভাবে ফিরে আসার বিষয়টি পর্যালোচনা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। মার্কিন মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে কথা বোঝাতে চেয়েছেন যে ইরান যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসে তাহলে আমেরিকাও একই কাজ করবে। অথচ গত 20 জানুয়ারি জো বাইডেন প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণের পর ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে মার্কিন সরকার এই সমঝোতা থেকে আগে বেরিয়ে গিয়েছিল এবং তাকেই আগে এতে ফিরে আসতে হবে। দিন যত যাচ্ছে ততই বেহাল হয়ে উঠছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা এবং সাধারণ মানুষের পরস্পর বিরোধী অবস্থান। নির্বিচারে গুলিতে মরছে সাধারণ মানুষ, বিপরীতে সেনা প্রণীত সংবিধান পড়ছে আন্দোলনকারীদের হাতে। সাধারণ মানুষের ওপর সেনাবাহিনীর দমন পীড়নের বাস্তবতা যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টেন সানার বার্গেন। নিরাপত্তা পরিষদকে সতর্ক করে জাতিসংঘের এই দূত আরও বলেছেন, আসন্ন রক্তবন্যার মতো পরিস্থিতি পাল্টে দিতে পরিষদের উচিত সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বিবেচনায় নেওয়া। সম্প্রতি মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভকারীরা প্রকাশ্যে সামরিক বাহিনী প্রণীত সংবিধানের কপি পুড়িয়ে দিয়েছে। মিয়ানমারের কারাবন্দীদের সহায়তা দানকারী সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এবং স্থানীয় বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। বিক্ষোভকারীরাও দেশটির নৃতাত্ত্বিক সংখ্যালঘু বিভিন্ন সশস্ত্র সংগঠনের সঙ্গে মৈত্রী স্থাপনের উদ্যোগ নিয়েছে। দেশটির সংখ্যালঘু কাচিন জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির হামলার সম্প্রতি প্রাণ হারিয়েছেন 20 জন সেনা সদস্য। সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ক্রিস্টেন সানার বার্গেন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে এক বৈঠক করেন ক্রিস্টেন সানার বার্গেন। সে সময় তিনি বলেন, 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশ চালাতে সক্ষম নয়, যে কারণে দেশটির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। ক্রিস্টেন বলেন, সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সব কিছুকে বিবেচনায় নিন। এশিয়ার কেন্দ্রে বহুমাত্রিক বিপর্যয় রোধ করতে মিয়ানমারের জনগণের জন্য যা উপযুক্ত এবং সঠিক সেটাই করুন। গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার 2 কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন। গুপ্তচর বৃত্তির অভিযোগ মঙ্গলবার ইতালির নৌবাহিনীর একজন ক্যাপ্টেন এবং রোমের রুশ দূতাবাসে নিযুক্ত রাশিয়ার একজন সেনা কর্মকর্তাকে আটক করার পর এই বহিষ্কারাদেশ দেয়া হলো। ইতালির নৌবাহিনীর এই কর্মকর্তা অর্থের বিনিময়ে দেশটির অতি গোপন নথিপত্র ওই রুশ সামরিক কর্মকর্তার কাছে তুলে দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। ইতালির আধা সামরিক পুলিশ বাহিনী কারাবিনিয়ার এক প্রেস রিলিজে তথ্য জানিয়েছে। পরে অবশ্য কূটনৈতিক দায়মুক্তি থাকায় রুশ কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়। ইতালির আধা সামরিক পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নৌবাহিনীর ওই ক্যাপ্টেনের গতিবিধির উপর নজর রাখার পর নথি হস্তান্তরের সময় তাকে আটক করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডি মাইও বহিষ্কারাদেশ পাওয়া 2 রুশ কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং দ্বিতীয় কোনো ব্যক্তিকে ইতালি ছাড়ার আদেশ দেওয়া হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুপ্তচর বৃত্তির এই ঘটনার প্রতিবাদে গত বুধবার রোমে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই রাজোভকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশের পক্ষ থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে এ ব্যাপারে কঠোর প্রতিবাদ জানানো হয়। ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজতান্ত্রিক বাহরাইন সরকার। ইসরায়েলে নিয়োগ দেওয়ার জন্য বাহরাইনের আল খলিফা সরকারেরই মধ্যে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। গত মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে হামাস মুখপাত্র হাজেম কাশেম বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছে তারা বারবার তারই চর্চা করছে। হামাস মুখপাত্র স্পষ্ট করে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল লাভবান হবে। এই চুক্তি আরব রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করবে না। তিনি আরও বলেছেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইসরায়েলকে আরও বেশি উৎসাহিত করবে। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাল মিলিয়ে বাহরাইন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে। এ কাজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা পালন করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, মমতা, আপনাকে বাংলার ভাই বোনদের হত্যার হিসেব দিতে হবে, আপনাদেরকে মায়েদের ছেলের হত্যার হিসেব দিতেই হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি বৃহস্পতিবার জয়নগরের দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী আজ উলুবেড়িয়াতে এক সমাবেশের রাজ্য ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলায় 200 আসন নিয়ে বিজেপির সরকার গঠন করবে, এটা নিশ্চিত। আজ গোটা বাংলার একটাই লক্ষ্য, সোনার বাংলার পুনর্নির্মাণ। অনুপ্রবেশকারীদের খুশি করার জন্য দিদি বাংলার মানুষদের ভুলে গেছেন। বিগত 10 বছরে তিনি কি উন্নয়ন করেছেন তার সঠিক জবাব তার নিজের কাছেই নেই। আমফানের দুর্যোগের সময় আপনাদের সাহায্য করার পরিবর্তে এরা আপনাদের লুট করেছে। সেই সময় কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছিল, সেই সাহায্য গরিব মানুষের কাছে পৌঁছানোর বদলে তৃণমূলের দফতরে গিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষ দিদিকে কখনো ক্ষমা করবেন না। এই নির্বাচনেই মানুষ তাকে জবাব দেবে। নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য আজ বাংলার মানুষ শুধু নির্বাচনে অংশগ্রহণ করছে না, বরং তারা বাংলার পুনর্নবজাগরণের পথ তৈরি করছেন। বাংলার মানুষরা শপথ নিয়েছে যে দিদিকে এবার তারা বিদায় দেবেই। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডে নিজেদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার এই আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হারমোগনেস এসপারসন ওই এলাকায় তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের নিবিড় সমন্বয় চালিয়ে যাওয়ায় সম্মত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত বুধবার ম্যানিলার তরফে দাবি করা হয়, দক্ষিণ চীন সমুদ্রে ফিলিপাইনের সার্বভৌম এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে চীনা জাহাজ। গত সপ্তাহে নিয়ে কূটনৈতিক বিরোধ হলেও চীনা জাহাজটির বিচরণ এলাকা আরও বেড়েছে বলে দাবি করা হয়। ম্যানিলার তরফে অভিযোগ তোলার পর এ নিয়ে আলোচনা করেন ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক আইনের ভিত্তিতে মিত্র ফিলিপাইনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়া দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন ফিলিপাইন প্রতিরক্ষা চুক্তি প্রয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এর আগে বেইজিংকে দক্ষিণ চীন সমুদ্র থেকে জাহাজ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানায় ম্যানিলা। তবে চীনের দাবি এলাকায় থাকা জাহাজগুলো মাছ ধরা জাহাজ আর খারাপ আবহাওয়ার কারণে সেগুলো আশ্রয় নিয়েছে। তবে ম্যানিলার জোর দাবি, এই জাহাজগুলো বেইজিংয়ের সামুদ্রিক মিলিশিয়া গ্রুপের। এগুলো প্রায়ই ওই এলাকায় গোপন সামরিক অভিযান চালিয়ে থাকে। সম্প্রতি ফিলিপাইনের আকাশ এবং সামুদ্রিক টহল দল দক্ষিণ চীন সমুদ্রের বিরোধপূর্ণ এলাকায় 44টি চীনা পতাকাবাহী জাহাজ চিহ্নিত করেছে। দেশটির একটি সামরিক টাস্কফোর্স জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় প্রায় 210টি জাহাজ জড়ো হয়েছে।